ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা চলে এসেছি একটা নার্সারিতে। যাবি না রাস্তায়? তাহলে এবার আমরা এখন ঢুকবো ভোলানাথ নার্সারিতে। হ্যাঁ, কোথায় ফেলবে? আয়, হ্যাঁ ধর, চলো ঢোকো। এটা হচ্ছে ভোলানাথ নার্সারি। আর ওর কাছে দেখি আমি যেরকম গাছ চাইছি সেরকম পাই কিনা। এর কাছেও হচ্ছে এটা দুধ নীলকণ্ঠ। আরে এটা তো হচ্ছে, দেখো ফুটে, এগুলো ফুটে গেল কি করে এত তাড়াতাড়ি? এগুলো এত তাড়াতাড়ি ফুটে গেল? তাহলে সামনে শীতকাল আসছে, আর এখন শীতকালে যেই যেই ফুলগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে পেনজি নেব, আর কি নেব? পেনজি, স্প্রে, ভ্যানথাস, লুঙ্গি না পেনজি? পেনজি। হ্যাঁ, এখানে তো সবাই পাইকাররা এসে নিয়ে যায়, তো আমিও সেই জন্য ওনাদের ওই পাইকার রেটে সব গাছ নিয়ে যাচ্ছি। মুড়িয়ে দিচ্ছি, কিন্তু এখন যে অক্সিজেন পাবে না কিচ্ছু হবে না। এই অবস্থায় রাত্রিরে সন্ধ্যাবেলায় বেঁধে দিই, তারপর আর কালকে সন্ধ্যাবেলায় বেঁধে দিয়েছি। আজকে সকালবেলা যারা কলকাতায় গেছে নিয়ে গেছে, এখান থেকে ওই সব এখান থেকে পাইকারি নিয়ে যায়, তো সন্ধ্যাবেলায় সব পাইকারিরা আসে, এটা কলকাতায় নিয়ে গেছে। বাড়ি গিয়ে খুলে দেবে এগুলো? হ্যাঁ হ্যাঁ, বাড়ি গিয়ে খুলে দেবে। চলো দাঁড়া, বলছি না আমি এখন একটা মালি হব, সেই জন্য আগে থেকে আমি প্রস্তুতি নিচ্ছি কিভাবে আমি এখানে দোকান লিজ নেব, না জমি লিজ নেব, নিয়ে আমি গাছের চাষ করব। নিয়েছি খুব, তাও তো জলে 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 একদম পুরো বৃষ্টি হয়ে যায়, জলে ডুবে আমার যারা এতদিন ফুল চলে আসে, বৃষ্টির জন্য লেট হয়ে গেছে। যারা চারা বসাতে পারছে না, পুরো চারা রয়েছে চারার জন্য। সেই গাছগুলো নিয়েই তো যেতে হবে। ঠাকুর দেখো তুমি এখন অনেকেই বলেন বাগান করায় হ্যাপা আছে, অনেক সময় আর খাটুনি দিতে হয়। এটা ঠিক, একটা সুন্দর ফুল বা একটা সুন্দর গাছের পেছনে যতটা সময় ব্যয় করতে হয়, যতটা যত্ন করতে হয়, যখন নাকি একটা বীজ থেকে চারা গাছ জন্মায় তখন তো বাচ্চাদের মতো কেয়ার করতে হয়। কখনো ছায়া, কখনো অল্প রোদ, কখনো অল্প জল, যখন যেটা দরকার গাছকে বুঝে আপনার দিতে হবে। একবার আমি সান্দাকফু থেকে একটা খুব সুন্দর পাতাবাহারের ঝাড় নিয়ে এসেছিলাম, ছোট গুল্ম। আমাদের এখানে যখন 42-45 ডিগ্রি টেম্পারেচার হলো, গাছের পাতাগুলো কেমন গলে গেল, বুঝতে পেরে এসি ঘরে রেখেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, গাছটাকে আর বাঁচাতে পারিনি। নার্সারি করার জন্য ট্রেড লাইসেন্স লাগে? তাহলে আমি যদি এখন, আমার যদি এখন শখ হয় যে আমি একটা নার্সারি করবো, তাহলে আমি কি করতে হবে? আমরা এখন অনলাইন ট্রেড লাইসেন্স করব। না, আমি কি জমি কিনবো আগে? না, জমি কিনবেন না, আপনি জমি লিজেও নিতে পারেন। হ্যাঁ, জমি লিজেও নিতে পারেন আপনি। তারপরে জমি লিজে নিয়ে আপনি সেই তার যে লিজ নেবেন তার ধরেন 10 বছরের কন্ট্রাক্ট নিলেন, কি 10 বছরের চুক্তি করলেন, কি 5 বছরের করলেন, তখন তো 11 মাসের বেশি কেউ দেয় না। যেমন যেটা হবে সেটা করে আপনার সেই জায়গার ইয়ের পরে আপনি ট্রেড লাইসেন্স করবেন। অনলাইন ট্রেড লাইসেন্স হয়, 700-800 টাকা নেবে 3 বছরের। লিজে কিরকম খরচা নেয় মোটামুটি একটা আইডিয়া? বছরে আমাদের এখানে, আমাদের এই জায়গায় আছে, বছরে আমাদের এই জায়গাটা 1 বিঘা আছে, 70,000 টাকা। প্রফিট উঠে যাবে আমি যদি বিজনেস করি ফুল গাছের? সেটা এখন বলা মুশকিল। এরকম যদি বর্ষা হয় তাহলে হয়ে গেল, আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে ঠিক আছে। তো ফলের গাছের নার্সারি বিজনেস করলে লাভ বেশি, না ওই শৌখিন বাড়িতে এই যে ইনডোর প্ল্যান্ট এইগুলোর?
কোনটা প্রফিট কিসে বেশি মনে হয়? প্রফিট আমার মনে হয় ইনডোরে, কিন্তু ইনডোরে আপনার শেড করতে হবে, এরকম শেড বানাতে হবে, হচ্ছে ইনভেস্ট বেশি। ফলের নার্সারিতে ইনভেস্টটা কম। ফলেরটা ইনভেস্ট কম না? ইনডোরে প্রচুর খরচা করতে হবে। বীজগুলো কিনে এনে আগে এরকম ভাবে ছড়িয়ে দেন, তাই তো? এই দেখুন, এগুলো হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুলের বীজগুলো এনে আগে ছড়িয়ে দেওয়া হয়। এটা কি ছিল দাদা? এটা কি ছিল? এটা পেনজি। আর এটা এই যে ছোট্ট ছোট্ট হচ্ছে এখনো, টমেটোর চারা। টমেটোর চারা। এই দেখো, বলো। তাহলে নার্সারিগুলো কি করে, বিভিন্ন জায়গা থেকে ভালো জাতের বীজ এনে সেই বীজগুলো ফুলের এখানে ছড়িয়ে দেয়। প্রথমে এমনি মাটিতে ছড়িয়ে দেয়, ঠিক আছে? সেগুলো থেকে যখন একটু একটু চারা বেরোয়, এই চারাগুলোকে তুলে নিয়ে এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই দেখুন, এরকম ছোট্ট ছোট মাটির ইসের মধ্যে এরা ভরার পর এগুলো যায় বিক্রি হতে পাইকারি রেটে। এগুলো এখন পাইকারি মার্কেটে চলে যাবে। যে দেখতে পাচ্ছেন তো, এগুলোকে কেনা হয়, তারপরে এই যে ছোট্ট ছোট্ট চারাগুলোকে ফেলা হয়। আমি এখন কোন কোন গাছ কিনবো? আমি এখন ফুল গাছ কিনবো। ওই যে কি কি জানো এখন সিজন? পিটুনিয়া, তাই তো? আর গাঁদা, সালভিয়া, ডাইনথাস, পেনজি আছে, অ্যান্টিনিয়াম আছে, অ্যাস্টার আছে। এবার যে কাকে ছেড়ে কাকে নেবো আমি কিন্তু জানি না। শুধু এতটুকু জানি যে আমি যদি চন্দ্রমল্লিকা নিই তাহলে পাখিতে খেয়ে নেবে। এগুলো কি রয়েছে? হ্যাঁ, পিটুনিয়া কত করে হচ্ছে এখানে? হ্যাঁ, বাবার সাথে কথা বলি আপনার। শিয়ালদায় পিটুনিয়া মাটি ছাড়া শুধু চারা দেখেছিলাম 15 টাকা, আর এখানে আমি পাইকারি দরে যা নিলাম মাটি সহ টপ সহ 22 টাকার মতো পড়লো অ্যাভারেজে। যাই হোক, আমার খুব ইচ্ছে আমি এরকম একটা নার্সারি করব, ঠিক আছে? এই যে পুরো জমি দেখছেন, এরকম জমি আমি নেব, জমি নিয়ে অনেক গাছ আমি পালন করব। আর সেই গাছেদের যত্ন করার মধ্যে যেরকম ভালো লাগা থাকে, সেগুলো প্রত্যেকের নিজস্ব ফিলিংস। যেমন উনি এখন করছেন, আমার মনে হয় একটু প্যাশনেট হতে হয়। শুধু ব্যবসা করব ভাবলেই এই সব ব্যবসা হয় না, একটু প্যাশনেট না হলে হবে না। এই জায়গাটা হচ্ছে গুমা। অশোকনগরকে তো সবাই চেনেন, অশোকনগরের আগে বিরার পরে গুমা। যশোর রোড ধরে যারাই যায় বনগাঁর দিকে, তারা কিন্তু সবাই বিরার বড় বড় নার্সারিগুলো চোখে পড়ে, ওখান থেকেই গাছ কেনে। তো আজকে আমি একটু অন্য জায়গায় এসেছি আপনাদের দেখাতে, আর কিভাবে এরা ছোট বীজ থেকে গাছ করে, কিভাবে সেই গাছ বড় হয়, সে পুরোটাই দেখাচ্ছি। গাছ কিনতে চন্দ্রমল্লিকা ফুল গাছে বেশ ভালো গ্রোথ হয়েছে আর কুড়ি এসেছে, কিন্তু ফুটতে এখনও অনেক দেরি আছে। এদের অনেক রোদ লাগে এই গাছগুলোর। আপনারা তো জানেনই, আজকে আমি জিকোকে সাথে নিয়ে টোটো চড়ে চলে এসেছি ঘুরতে। ওকে কালী ঠাকুর দেখানোর পাশে পাশে আমার এই নার্সারি ট্যুরও চলছে। বাড়িতে গাছ করার সময় আমি সর্ষের খোল অ্যাভয়েড করি। প্রথম কথা, সর্ষের খোল পচালে তার তীব্র গন্ধ। দ্বিতীয় কথা, একটু বেশি হয়ে গেলে চারা গাছ কিন্তু মরে যাবে। সুতরাং গাছ বড় হলে সর্ষের খোল খুব অল্প পরিমাণে অনেকটা জলে গুলে তবেই আপনি দিতে পারেন। আর মাপের কম বেশি হয়ে গেলে সর্ষের খোলের কিন্তু ঝাঁজ এত বেশি, গাছ বাঁচাতে পারবেন না। গাছের গোড়ায় দেওয়ার জন্য এরা মিক্সড সার বা মিক্সচার বলে যেটা প্যাকেট করে বিক্রি করে, এটা আপনি নিতে পারেন গাছের গোড়ায় দেওয়ার জন্য। কোনো গাছেরই এতে অসুবিধা হয় না। আর এপসম সল্ট মাথায় রাখবেন, যখন কোনো গাছের পাতায় দেখবেন গ্রোথ হচ্ছে না, কুঁচকে যাচ্ছে, তখন এপসম সল্ট জলে গুলে, বেশ অনেকটা জলে, ধরুন 2 লিটার জলে 1/2 চামচ গুলে নিয়ে গাছের পাতায় স্প্রে করে দিন। আর অবশ্যই এটা কিন্তু করবেন রোদ ওঠার আগে। তখন এরকমই হবে, এরকমই
দেখতে তো ভালো লাগে না পেঁয়াজি কটা আনবো রে? 5টা। 5টা। তাকে ঢুকিয়ে দাও। ওটা দেখে এবার আমার নার্সারি ট্যুরের সাথে থাকছে জিকো। সারাক্ষণই ও আমার সাথে ছিল। প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি ফলের গাছ, আর তার সঙ্গে বলেছি গাছে জল দেওয়ার নিয়ম। যদি আপনার আগের ভিডিওটা দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, কারণ আমার বৈচিত্র্যময় চ্যানেলে আমি বিভিন্ন ধরনের জিনিস দেখিয়ে থাকি, তার সঙ্গে অবশ্যই বেড়াতে নিয়ে যাই। আর গাছেদের ব্যাপারে খুঁটিনাটি টিপস আপনি আজকের ভিডিওটা আর আগের দিনের ভিডিওতে পেয়ে যাবেন। মধ্যপ্রদেশ চলে এসেছি। আপনি মিলিটারিতে ছিলেন? কি গাছ? চেরি। এটা অনেক পুরনো চেরি তো, তাই ও এত বড় হয়ে গেছে। পেকেও আছে, তাই ওই পেকে আছে। হ্যাঁ, ফলটা তুলবো না, ছবি তুলবো। আর জল তো আমি আপনাকে বলছি, জল দেওয়া কিন্তু একটা আর্ট, মানে হরহর করে জল দিয়ে দেবেন সেটা হবে না। শুনতে লাগে বটে যে গাছে জল দেওয়ার এমন কি কঠিন কাজ। এই জল কম বা বেশি দিলে কিন্তু যারা টবে বাগান করে তাদের গাছের দফা রফা। প্রথম কথা, শিকড় পচে যাবে। দ্বিতীয় কথা, যে ধরনের সার বা খনিজ পদার্থ মাটিতে মেশানো হয়েছিল গাছটা গ্রোথের জন্য, সেগুলো ধুয়ে বেরিয়ে যেতে পারে। আর থার্ড হচ্ছে জল স্বয়ং। বৃষ্টি পড়লে আমি টবগুলোকে ব্যালকনি থেকে বার করে দিই খোলা আকাশের নিচে, যেভাবে একটু বৃষ্টির জল ওরা পায়। বৃষ্টির জল পেলে বীজ থেকে গাছের চারা যেভাবে বড় হয়ে ওঠে, গাছের পাতাগুলো যেরকম পরিষ্কার হয়ে ওঠে, কলের জলে কিন্তু সেরকম হয় না। হ্যাঁ, আরে হয়েছে তোমার?